আমি একদিন টিউবওয়েলের উপর থালাবাসন পরিষ্কার করছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পেছনে অর্থাৎ পিঠের উপর কেমন যেন চুলকাচ্ছিল। আমি আমার বাম হাত দিয়ে চুলকানো স্থানে চুলকালাম। 10 সেকেন্ড পরে আবার সেই জায়গায় কেমন যেন পিঁপড়ার কামড়ের মতো লাগল। আমার আবার অভ্যাস ছিল শাড়ি পরার, আর শাড়ি পরে বসে কোনো কাজকর্ম করতে গেলে মাথার উপর এমনকি পিঠের উপরে শাড়ি নাচল পিঠের ওপর থাকে না। এবার আমি মাথা ঘুরিয়ে সেই জায়গাটা দেখার চেষ্টা করলাম আসলে বিষয়টা কি। কিন্তু এ কি দেখলাম আমি, আমার শ্বশুর ঝাড়ুর একটা কাঠি দিয়ে আমার পিঠের উপরে আস্তে করে খোঁজা মারছে, আর আমার শাশুড়ি সেটা দেখে হাসছে। আমি তাদের এই কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি বা কেমন মানুষ, আমার শ্বশুরের এসব কর্মকাণ্ড দেখেও এভাবে হাসছে। আমি তাদের মনের মতলবটা বুঝতে পারলাম না। তারপর আমি থালা বাসনগুলো হাতে করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। পরের দিন দুপুরবেলা বাড়ির সব কাজকর্ম সেরে গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্যে। কিন্তু গোসলখানায় ঢুকে দেখছি আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেই গোসল করার জন্যে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তাদের গোসলের পূর্ব মুহূর্তের যে দৃশ্যগুলি দেখতে পেলাম, বাংলা সিনেমার রোমান্টিক দৃশ্যগুলিকে হার মানাবে। আমি লুকিয়ে গেলাম। তারপর অনেক লম্বা সময় ধরে তাদের এই মজার দৃশ্যগুলি দেখতে থাকলাম। একসময় আমার শাশুড়ির চোখ পড়ল আমার দিকে। সে আমাকে বলল, বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করো? নিশ্চয়ই গোসল করবে বুঝি, ভেতরে এসো। আমি তার কথাতে হতভম্ব হয়ে গেলাম। তারা দুজন স্বামী স্ত্রী একই গোসলখানায় গোসল করতে পারে, কিন্তু তাদের মধ্যে আমাকে কিভাবে ডাকছে আমার বুঝে আসল না। আমি বললাম, না মা, আপনারা গোসল করে নেন, আমি পরে এসে গোসল করব। আমার শ্বশুর তখন আমাকে ডাক দিয়ে বলল, কেন বৌমা, তুমি থাকলে দোষের কি? আমি আমার শ্বশুরের কথাতে আরও অবাক হয়ে গেলাম। দুজন মিলে আমাকে তাদের মাঝে ডাকে কিভাবে? আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তারপর যে ঘটনাগুলো ঘটল, বিশ্বাস করো বন্ধুরা, একে একে আমি সবকিছু বলবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার নাম সুমি। আমি একজন হতদরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা একজন ভিক্ষুক। মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে যেয়ে ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করছে। তবে আমি ভিক্ষুকের মেয়ে হলেও দেখতে শুনতে ছোটবেলা থেকেই অনেক সুন্দরী ছিলাম। এলাকার অনেক যুবক ছেলেপেলে আমার পিছনে লাইন ধরে থাকত আমাকে বিয়ে করার জন্যে। হঠাৎ একদিন বিয়ের অনুষ্ঠানে অনেকের বাবা মা আমাকে দেখে তারা আমাকে খুবই পছন্দ করে। আমার এক আন্টিকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে। আমার আন্টি তখন আমার সম্পর্কে সব সত্যি কথা তাদেরকে বলে। তারপরেও তারা জেনে শুনে আমাকে তাদের বাড়ির বউ বানিয়ে নেয়। কিন্তু এর মূল কারণ আমি পরে বুঝতে পারলাম। ওনার ছেলে অনিক, অর্থাৎ আমার হাজব্যান্ড, একজন দৃষ্টি প্রতিবন্ধী। সে দু চোখেই কিছুই দেখতে পায় না, হাতের ইশারায় চলাফেরা করে। অনেকের বাবা মা মোটামুটি একটা অর্থ সম্পদের মালিক ছিল। এদিকে আমার বিয়ের প্রস্তাবটা আমার বাবা মাকে দিতেই তারা রাজি হয়ে যায়। আমি আমার বাবাকে বলেছিলাম, আমি একজন ভিক্ষুকের মেয়ে, এত বড় বাড়িতে আমাকে বিয়ে দিও না, আমার কপালে শুকাবে না। আমার মা বলল, বিয়ে, জন্ম, মৃত্যু, এই তিনটেই জিনিস উপর আল্লাহর হাতে। উপর আল্লাহ তাই জন্যেই আমাদের মতো ভিক্ষুকের বাড়িতে তারা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আমি কোনোভাবেই আমার বাবা মাকে বোঝাতে পারলাম না। অবশেষে আমাদের বিয়েটাও হলো। বাসর রাতে ঘটে গেল অলৌকিক ঘটনা। বন্ধুরা, এই মজার ঘটনাটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তবে তার আগে অনেক সম্পর্কে কিছু কথা বলা দরকার। বাসর রাত থেকে আমি বুঝতে পারলাম অনিক একজন সৎ, সরল, সোজা ছেলে। ওর মনের ভেতরে কোনো প্যাচ ছিল না। কিন্তু তার বাবা মা এতটাই ছোট মন মানসিকতার মানুষ, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাছাড়া তাদের চরিত্রেরও অনেক প্রবলেম আছে। এবার আসি বাসর রাতের সেই ঘটনায়। রাত্রে যখন আমরা দুজন দুজনের কাছাকাছি আসব, ঠিক তার কিছু সময় পূর্বে অনিক আমাকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তারপর সে আমাকে বিছানায় দেখে চলে গেল। রুমের মধ্যে সবুজ কালারের ডিম লাইটটা আবছা আলোয় জ্বলছিল। প্রায় 5 মিনিট পর একজন মানুষ চুপি চুপি এসে আমার বিছানাতে বসল। তারপর আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। আমি ডিম লাইটের আলোয় তাকে ঠিক চিনে উঠতে পারছিলাম না। তারপর যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সে আমাকে বলল, আমি অনিকের বাবা। এবার আমার গলাটা একদম শুকিয়ে আসলো। বাসর রাতে ছেলের বাসর ঘরে বাবা ঢুকল। বিষয়টা তো একদম অন্যরকম। আমি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এবার আমার শ্বশুর আমার মাথার ওপর থেকে ঘুমটা নামালো।
তারপর একজন নতুন বউরের থুতনি ধরে যেভাবে তার স্বামী অপলোক দৃষ্টিতে দেখে ঠিক সেভাবে আমার দিকে সে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে সে আমাকে যেসব আচরণের সাথে কথা বলা শুরু করল, আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা কথাও লুকাবো না। তারপর আমার শ্বশুর আমাকে বলল, জানো বৌমা, তোমার শাশুড়ি আর আমার বাসর রাতে কি হয়েছিল? আমার তার কথা শোনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি শ্বশুরকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আব্বা? আমার শ্বশুর তখন বলল, তোমার শাশুড়ির কাছে আমি যখন গেলাম তখন সে আমাকে দেখে কেমন যেন মুখটা গোমরা করে ফেলল। আমি বুঝতে পারলাম আমাকে দেখে তোমার শাশুড়ির পছন্দ হয়নি। আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তবে আমার নিজের ওপর অগাধ বিশ্বাস ছিল, হয়তো কিছু সময় পর থেকে তোমার শাশুড়ি আমার জন্য পাগল হয়ে যাবে। শ্বশুরের এই কথা শুনে আমারও তার পুরো গল্প শোনার প্রতি কেমন যেন আগ্রহ এসে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তারপর বাবা? আমার শ্বশুর তখন বলল, তারপর আমি তোমার শাশুড়িকে বিভিন্ন ধরনের ভালো মন্দ কথা বলতে শুরু করলাম তার মনটা ভালো করার জন্যে, কিন্তু কোনো উপায়ে তার মুভমেন্ট চেঞ্জ হচ্ছিল না। এরপর আমি তাকে বললাম, আমার রুমের মধ্যে প্রায় আজ 15 বছর ধরে একটা ইঁদুর, পুষি ইঁদুর, তাকে আমি যা বলি তাই শোনে। আজকে তোমার আর আমার এই সুন্দর মুহূর্তে আমার খুবই যত্ন করে পোষা ইঁদুরটা তোমাকে উপহার দিতে চাই। তোমার শাশুড়ি তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, তাহলে তোমার সেই ইঁদুরটা আগে দেখি, তার আকার আকৃতি বা গায়ের রংটা কেমন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার কথার ভাষাগুলো বুঝতে পারছ। তারপর আমি শ্বশুরকে আবারও জিজ্ঞেস করলাম, তারপর আব্বা কি হলো? এবার আমার শ্বশুর বলল, তারপর আমি খাঁচার ভেতর থেকে আমার পোষা ইঁদুরটি বের করে আমি হাতে ধরে রাখলাম। এবার আমি আমার শ্বশুরকে আবার জিজ্ঞেস করলাম, আব্বা তারপর কি হলো? আমার শ্বশুর এবার বুঝতে পারল তার গল্প শুনতে আমি কতটা আগ্রহী। এবার আমার শ্বশুর বলল, বৌমা, এবার আমি আমার সেই ইঁদুরটার মাথায় সুন্দর করে হাত বোলাচ্ছি, আর তখন ইঁদুরটি আমার হাতের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে লাফ দিচ্ছে। তোমার শাশুড়ি তখন আমাকে বলল, তোমার এই পোষা ইঁদুরটি আমার হাতে দেবে, আমি একটু নেড়েচেড়ে দেখতাম। আমি তখন বুঝতে পারলাম আমার এই পোষা ইঁদুরটা দেখে তোমার শাশুড়ির মনটা নরম হয়ে গেছে। আমি তখন তাকে বললাম, না না, এটা আমি অতি যত্ন করে প্রায় আজ 15-16 বছর ধরে পুষতেছি। ওর যখন আমি যত্ন নেওয়া শুরু করি তখনও অনেক ছোট ছিল। তবে একটা বিষয় কি জানো, ওকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু আজ পর্যন্ত ও আমার থেকে ছুটে কোনো গর্তে ঢোকেনি। তোমার শাশুড়ি তখন বলল, তাই নাকি? তাহলে তো তোমার এই পোষা ইঁদুরটি অনেক সভ্য, কারণ ইঁদুর আর সাপের বাসস্থান হল মাটির গর্ত। সেই গর্তেই যখন সে তোমার মায়া ছেড়ে ঢুকতে পারেনি, তাহলে মানতেই হয় অবশ্যই তোমার এই পোষা প্রাণীটি অনেক সভ্য এবং শান্ত। তারপর তোমার শাশুড়ি আমাকে না বলেই ইঁদুরটির গায়ে হাত দিয়ে স্পর্শ করতে ইঁদুরটি রেগে লাফ উঠল এবং চোখ করে তার দিকে তাকিয়ে থাকল। তোমার শাশুড়ি তখন বলল, বাবা, এর তো দেখছি অনেক রাগ। আমি তখন বললাম, তুমি অপরিচিত তো তাই। তারপরেও মেয়ে মানুষ বলে কথা, ও মেয়ে মানুষ দেখলে আবার এরকম রেগে ফুলে ওঠে। তবে তুমি যেহেতু আমার জীবন সঙ্গিনী, এটার লালন পালনের দায়িত্বটা আজ থেকে সম্পূর্ণ তোমারই। বন্ধুরা, আমার শ্বশুরের সেই ঐতিহাসিক রাতের ঘটনা শুনতে শুনতে আমি এত মগ্ন হয়ে গেছি যে আজকে আমার বাসর রাত, সে বিষয়টা একদমই আমি ভুলে গেছিলাম। এবার আমার শ্বশুর বলল, কি হলো বৌমা, তুমি হাঁ হুঁ কিছু বলছো না যে? আমি কি তোমাকে বিরক্ত করছি? আমি তখন বললাম, না বাবা, আপনি পরের অংশটুকু বলুন। আমার শ্বশুর আবার তার গল্প বলাটা শুরু করল। এবার তিনি বললেন, জানো বৌমা, তোমার শাশুড়িকে যখন আমার পোষা ইঁদুরটি তার হাতে দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিলাম, তখন তোমার শাশুড়ি এতটাই খুশি ছিল যে তার 2 হাত দিয়ে সুন্দর করে আলতো আলতো ছোঁয়াতে আদর করতে থাকল, আর আমার ইঁদুরটি খুশিতে গা ফোলাতে লাগল। এবার তোমার শাশুড়ি ইঁদুরটিকে এমনভাবে এই কথাটুকু শেষ না করতেই অনেক রুমের মধ্যে ঢুকে গেল। এবার আমার শ্বশুর আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝালো আমি যেন না বলি অনেককে তার বাবার রুমে আছে। এবার অনেক আমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার সুমি, আমার রুমে মনে হয় কেউ যেন তোমার সাথে কথা বলল। আমি তখন অনেককে বললাম, আরে না না, কেউ না, আমার বাড়ি থেকে ছোট ভাই ফোন করেছিল, আমি ওর সাথে বেশ কয়েক মিনিট কথা বললাম।
অনেক আমার কথাটা বিশ্বাস করে কিছু বলল না, কিন্তু আমার মনের মধ্যে এমন একটা বাতাস বইতে থাকল, কাউকে বোঝাতে পারছিলাম না। শ্বশুরের পুরো গল্পটা শুনতে পারলে আমার হয়তো আরও ভালো লাগত। এবার অনেক খাটের উপরে বসল। আমার শ্বশুর আস্তে করে খাটের উপর থেকে উঠে দাঁড়াল। তারপর খাঁচার ভেতর থেকে তার পোষা ইঁদুরটিকে এক ঝলক দেখিয়ে রুম থেকে বেরিয়ে এসে চলে গেল। আমার তখন অনেক আফসোস হতে থাকল। শ্বশুরের পোষা, এমনকি অনেক যত্ন করা সেই ইঁদুরটিকে আমি কাছ থেকে দেখতে পারলাম না, তবে দূর থেকে যতটুকু দেখেছি আমার অনেক ভালো লেগেছে। আমার ইচ্ছা জাগল কাছ থেকে নেড়ে চেড়ে নিজের মতো করে আমি দেখব। এবার অনেক আমার কাছে এসে পাশে বসল। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন দু চোখ মিলে আমাকে দেখছে। অনেক এবার আমাকে ঘরের লাইটটি জ্বালিয়ে দিতে বলল। আমি অনেকের কথা শুনে চমকে গেলাম। অনেককে আমি বললাম, আলো জ্বালিয়ে লাভ কি? তুমি তো আমাকে দেখতে পারবে না, তাই না? অনেক তখন বলল, আমি দেখতে পেলাম না তো কি হয়েছে? তোমার তো আমাকে দেখার দরকার আছে। আমি তো অন্ধ মানুষ, আমার দুইটা চোখের একটিতেও দৃষ্টি নাই। আমি তখন অনেককে বললাম, এমন কথা তুমি কোনোদিন বলবে না, আমার চোখ দিয়ে আজ থেকে তুমি দেখবে। অনেক আমার কথাতে খুবই খুশি হল। কিন্তু একটা বিষয় আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না, সেটা অনেকের বাবার সেই পোষা ইঁদুরটার কথা। দেখতে কত সুন্দর ভোলা ইঁদুর। বন্ধুরা, পরের দিন সকালবেলা আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে সবার সাথে বসে নাস্তা করছি। এমন সময় আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা, আমি জানি আমার ছেলের প্রতি তুমি খুশি না। আমি ভাবলাম, কি ব্যাপার? আমার শাশুড়ি আমার মনের কথা কিভাবে বুঝল? আমার শাশুড়ি তখন আমাকে বলল, কে বৌমা, নিশ্চয়ই এবার ভাবছ আমি তোমার মনের কথা বুঝলাম কি করে, তাই তো? আমি এবার তার কথায় আরও অবাক হলাম। তারপর আমার শাশুড়ি আমাকে বলল, আমরা অনেককে নিয়ে অনেক ডাক্তার কবিরাজের কাছে ঘুরেছি তার চোখ ভালো করার জন্যে, কিন্তু কোনো লাভ হয়নি। একজন বড় ডাক্তার অনেককে তার চোখের জন্যে অনেক ধরনের টেস্ট দিছিল। সেগুলো করানোর পরে তিনি আমাদেরকে বলেন, অনেকের চোখের দৃষ্টি কোনোদিনই ফিরবে না, বরং ওর আরেকটি প্রবলেম আছে। সেটি হল, প্রত্যেক মানুষের শরীরে নিজস্ব একটা শক্তি আছে, আর সেটা দিন দিন অনেকের কমে যাচ্ছে। ডাক্তার দ্রুত অনেককে বিয়ে করাতে বলল, সেই জন্যেই ওকে এত দ্রুত বিয়ে করালাম। আমার শাশুড়ির কথার সাথে অনেকের রাতের আচরণগুলো একদম মিলে গেল। এবার আমার শাশুড়ি বলল, তুমি টেনশন নিও না বৌমা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি নতুন বউ, কি আর বলতে পারি। আমি চুপচাপ শাশুড়ির কথা শুনলাম। তারপরে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। এভাবে অনেকের সাথে আমার সংসার প্রায় ৩-৪ মাস হয়ে গেল, কিন্তু অনেকের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। একটা মেয়ে মানুষ শুধু পেটের খাবার বা পোশাক আশাকের জন্যে বিয়ে করে না, তার নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকে। এটা একমাত্র পূরণ করে তার স্বামী, যেটা অন্য কাউকে দ্বারা সম্ভব না। কিন্তু অনেকের যে শারীরিক অবস্থা, তাতে মনে হয় না কোনোদিন সেই শান্তিটুকু আমি পাব। আমি অনেকেরই সমস্যার কথাগুলো আমার পরিবারের লোকজনদেরকে জানালাম। আমার বাবা মারা একই কথা, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তাদেরকে কিভাবে বোঝাবো? একটা মেয়ে মানুষ বিয়ের পরে তার স্বামীর থেকে আদর, ভালোবাসা এবং প্রাপ্ত কিছু জিনিস থাকে, সেটা না পেলে কিভাবে সংসার করতে পারে? আমি গরিব ভিক্ষুকের মেয়ে বলে আমার নিজের কোনো মতামতের মূল্য ছিল না কারোর কাছে। এখন আমি অনেককে ছেড়ে ও কোথাও যেতে পারছি না। আমি যে অনেকের সাথে সংসার করতে একদম খুশি নয়, এই বিষয়টা আমার শাশুড়ি বুঝতে পারল। কিন্তু তাদেরও তো একটা সম্মান আছে সমাজে। আমি চলে গেলে তাদের সম্মান নষ্ট হবে, সেই ভয়ে তারা আমাকে ছাড়তেও পারছে না। আবার আমি যে এই বাড়িতে থাকব, অনেককে আঁকড়ে ধরে, তার মধ্যে সেরকম কোনো মনোভাবই আমি খুঁজে পাচ্ছিলাম না। বড় হেজিটেশনের মধ্যে পড়ে গেলাম আমি। একদিন দুপুরবেলা আমি আমার রুমে একলা একলা শুয়ে আছি। কেন জানি না আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এমন সময় আমার শ্বশুর আমার রুমে ঢুকল। আমি চোখটা মুছে উঠে বসলাম। সে আমাকে বলল, বৌমা, তোমার মন খারাপ? আমি বললাম, না না বাবা, আপনি বসেন। আমার শ্বশুর খাটের উপরে আমার সামনাসামনি বসল। তারপর আমাকে বলল, তোমার সাথে তো আমার সেই গল্পটা শেষ করা হলো না। তুমিও আর শুনতে চাইলে না, আমিও অনেক ব্যস্ততার মাঝে গল্পের শেষ পর্যন্ত তোমাকে শোনাতে পারি নাই। শ্বশুরের কথা শুনে আমারও কেমন যেন তার গল্পের শেষটা শোনার জন্য খুব আগ্রহ জন্মানো।
আমি আমার শ্বশুরকে বললাম, হ্যাঁ আব্বা, গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, বলেন না বাকিটুকু শুনি। এবার আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করল, বলতো বৌমা, গল্পটা সেদিন কোথায় রেখেছিলাম? আমি 1 সেকেন্ড একটু ফ্ল্যাশব্যাকে গেলাম। তারপরে আমার শ্বশুরকে বললাম, আব্বা, আপনি গল্পের সেই জায়গাতে ছিলেন। আমার শাশুড়ি আপনার পোষা ইঁদুরটা হাতে নিয়ে আলতো করে নাড়াচাড়া করছিল। আমার শ্বশুর তখন বলল, বাহ বৌমা বাহ, তুমি তো দেখছি আমার গল্পটা খুবই মনোযোগ সহকারে শুনেছিলে। আমি বললাম, হ্যাঁ বাবা, আপনার গল্পটা শুনতে আবার খুবই ভালো লাগছিল। তারপর বাকিটুকু বলেন। এবার আমার শ্বশুর বাকি গল্প শুরু করল। আমার শ্বশুর বলল, জানো বৌমা, আজ অবধি পর্যন্ত তোমার শাশুড়ি আমার সেই পোষা ইঁদুর ছানাটিকে দেখে অনেক ভয় পায়। সে মাঝে মধ্যে তো বলে, তোমার ওই ইঁদুর যতদিন বাড়িতে থাকবে আমি তোমার সংসারে থাকব না। আমি আমার শ্বশুরকে বললাম, তাই নাকি আব্বা? তাহলে আমার শাশুড়ি এখন পর্যন্ত আপনার পোষা ইঁদুরটাকে নিজের মনে করে মেনে নিতে পারেনি? তবে আমার ছেলের যদি এরকম পোষা ইঁদুর থাকত, তাহলে আমি অনেক আনন্দের সাথে সেটাকে গ্রহণ করে নিতাম। আমার শ্বশুর এবার গাল ভরে একটা হাসি দিল। হাসিটা ছিল অনেক খুশির। তারপর আমার শ্বশুর বলল, আচ্ছা বৌমা, তুমি আমারটা তো নিজের মনে করে রাখতে পারো। শ্বশুরের কথা শুনে আমি একদম হতবম্ব হয়ে গেলাম। কি আশ্চর্য কথা! কিন্তু আমারও তো সকাল রাত বলে কিছু আছে। আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করে আমার শ্বশুরকে বললাম, তাহলে বাবা একটু আপনার ইঁদুর ছানাটাকে ডেকে নিয়ে আসেন, আমি একটু দেখব, খুব কাছ থেকে দেখব। শ্বশুর সাথে করেই নিয়ে এসেছিল। তার খাঁচার মধ্যে থেকে ইঁদুরকে বের করল। প্রথমে ইঁদুরের মাথাটা আমি দেখলাম, খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। শ্বশুর আমাকে বলল, বৌমা, এভাবে নয়, নিজের হাত দিয়ে একটু আদর যত্ন করো, দেখো এটা পোষ মেনে গেছে। আমি ইঁদুরটির মাথায় হাত রাখতেই সেটি কত সুন্দরভাবে সে আস্তে আস্তে গা ভোলাতে লাগল। এবার আমি ইঁদুরটিকে আদর করে দুহাতের মধ্যে নিলাম। তার মাথায় একটা আলতো করে চুমু দিলাম। আমার আদর পেয়ে অবলা প্রাণীটি আমার দিকে তাকিয়ে ঘড়ির কাঁটার মতো চোখ মেলে টিকটিক করতে থাকল। আমি বুঝতে পারলাম সে আমার থেকে আরও আদর চাচ্ছে। এবার আমি তার পুরো শরীর চুমুতে ভরে দিলাম। অবলা প্রাণী, সেও ভালো মন্দ বোঝে। আমার চুমু দেওয়াতে এমন মনে হচ্ছে আমাকে সে কিছু বলতে চায়। আমি আমার শ্বশুরকে বললাম, বাবা, এটা কি আমি আমার করে নিতে পারি? আমার মতো করে সুন্দর জায়গায় রাখতে পারি? আমার শ্বশুর বলে, হ্যাঁ বৌমা, এই বাড়িতে তো তুমি ছাড়া একে আদর যত্ন করার মতো কাউকে দেখছি না। ওই যে তোমাকে বললাম না, তোমার শাশুড়ি আজ পর্যন্ত এই অবলা প্রাণীটিকে মেনে নিতে পারেনি, তার নাকি দেখলেই ভয় করে। আমি আমার শ্বশুরকে বললাম, না না আব্বা, আপনার এই অবলা প্রাণীটি আর কাউকে দিতে হবে না। এখন থেকে এটাকে আমি আদর যত্ন করব। ও যেখানে থাকতে চায় ওকে সেখানেই রাখব। ওর দায়ভার সবকিছু আমার ওপরে ছেড়ে দেন। আমারও তো ভালোভাবে সময় কাটছিল না। এই অবলা প্রাণীটিকে মাঝে মধ্যে যত্ন করলে আমারও ভালো সময় কেটে যাবে। বন্ধুরা, তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা জানি না, তবে ইঁদুর ছানা এতটাই দেখতে সুন্দর ছিল যে আমার মনটা একদম উৎফুল্ল হয়ে গেল। এবার আমি আমার শ্বশুরকে বললাম, ওকে আমি এমন জায়গায় রাখব যেন খাওয়া দাওয়া শেষ করে ও যেখানে থাকতে চায়। প্রয়োজনে যদি মাঠের গর্ত করে দিতে হয়, আমি ওকে সেই গর্ত করে দেব। আমার কথা শুনে আমার শ্বশুর খুব খুশি হলো। তারপর আমি অবলা প্রাণীটিকে দুহাত মেলে ধরে খুব যত্ন করে আদর করছিলাম। এমন সময় আমার শ্বশুর বলল, বৌমা, এটা মনে হয় মাটির গর্তই খুলছে, তুমি একে গর্তে থাকার ব্যবস্থা করে দাও, তারপর আমি এই প্রাণীটিকে গর্তে রাখার ব্যবস্থা করি। কিন্তু ওকে যখন গর্তে দিচ্ছিলাম
তখন সে ঢুকতে পারছিল না। আমার শ্বশুর তখন বলল, টেনশন করো না বৌমা, 2-1বারও যাতায়াত করতে করতে ঠিক হয়ে যাবে। আমি তখন আমার শ্বশুরকে বললাম, আপনি ঠিকই বলেছেন আব্বা, তবে এই গর্তটা অনেকটাই ছোট মনে হচ্ছে। আপনার এই অবলা প্রাণীটির সাইজটা একটু বড়, একে কি খাইয়েছেন? ও এত মোটা। আমার শ্বশুর বলল, যত্ন করলে যে কোনো জিনিসই ভালো থাকে বৌমা। আমি সব কিছুর ঊর্ধ্বে এই অবলা প্রাণীটিকে সব সময়ের জন্য পরিচর্যা করতাম। আমার শ্বশুরের কথা শুনে আমার মনে হল এই বয়সেও সে কত পরিশ্রমী। এবার ইঁদুরটি বেশ সুন্দরভাবেই যাতায়াত করছিল। আমি বুঝতে পারলাম ওর অল্প একটু কষ্ট হচ্ছে। বেচারার কষ্ট দেখে আমারও একটু কষ্ট হচ্ছিল। এবার আমার শ্বশুর খুব খুশি হল। বলল, বৌমা, আজ থেকে আমি একটু টেনশন মুক্ত হলাম। এই বন জঙ্গলে জন্তুটাকে নিয়ে আমি খুব বিপদের মধ্যেই ছিলাম। আজকের দিনটা আমার কাছে কেমন যেন পৃথিবীর সবচাইতে বেটার দিন মনে হচ্ছিল। খুব সুন্দরভাবে সময়টুকু কাটাচ্ছিলাম। এমন সময় বাড়ির মধ্যে অনেকের গলার আওয়াজ শুনলাম। আমার মেজাজটা তখন খুব খারাপ হয়ে গেল। আমার শ্বশুর মন খারাপ করে আমার ওপর অভিমান করে তার অবলা প্রাণীটিকে হাতে করে নিয়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। হয়তো সে ভাবছিল ছেলের বউয়ের ঘরে তাকে তার ছেলে দেখলে হয়তো কিছু ভাবতে পারে, সন্দেহ চোখে দেখতে পারে, যার কারণে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। যাওয়ার সময় সে ফিরে ফিরে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমার খুব কষ্ট হচ্ছিল। এত সময় ধরে শ্বশুরের সাথে তার অবলা প্রাণীটিকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। অনেক আসার সময় পেল না, কিন্তু কিছু করার নেই। আমি অনেকের সংসারে আসার পরে আজ পর্যন্ত এত খুশি থাকতে পারিনি, ভালো সময় কাটাতে পারিনি। আমি এই সময় আর কখনো ব্যয় করব না। আমি সিদ্ধান্ত নিলাম, অনেক তো অন্ধ মানুষ, যে কোনোভাবেই হোক সপ্তাহে 2-4 দিন আমি এই অবলা প্রাণীটিকে নিয়ে সময় কাটাব। প্রায় সপ্তাহখানেক আমার শ্বশুর এভাবে আমার সাথে মান অভিমানে কথা না বলে কাটিয়ে দিল। কিন্তু আমি যেন এই কয়টা দিনে কেমন হয়ে গেলাম। আমার শ্বশুর আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার সামনে আসে না। সব কিছু মিলিয়ে আমার মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করতে লাগল। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করা উচিত। হঠাৎ একদিন রাত্রে আমি শুয়ে আছি। অনেক আমাকে তার কাছে টানার চেষ্টা করছে। আমার অনেকের আদর ভালোবাসা কোনো কিছুই ভালো লাগতেছে না। বারবার আমার শ্বশুরের সেই অবলা প্রাণীটির কথা মনে পড়তেছিল। আমি অনেককে বললাম, চুপচাপ শুয়ে থাকো, আমাকে ডিস্টার্ব করো না। অনেক আমার কথার বিরুদ্ধে কোনো কথা বলতো না, চুপচাপ ঘুমিয়ে গেল। রাত্রি বাজে 2:30। আমি আস্তে করে দরজা খুলে বাইরে যেতেই দেখি আমার শ্বশুর দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। পরে যখন বুঝতে পারলাম এটা আর কেউ না, আমার শ্বশুর, তখন আমি তাকে ফিসফিস করে বললাম, আব্বা, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন? আমার শ্বশুর কোনো কথা বলল না, তার মুখটা একদম শুকনো মলিন হয়ে আছে। আমি তাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমার খুব কান্না পাচ্ছিল। আমি শ্বশুরকে বললাম, আব্বা, আপনার কি হয়েছে? আপনি এরকম মন খারাপ করে আমার সাথে কথা বলেন না কি জন্য? তখন আমার শ্বশুর বলল, না বৌমু, আসলে কথাই আছে না, এক পাত্রের ঢাকনি আরেক পাত্রে লাগে না। ভেবে চিনতে আমিও দেখলাম তোমার সাথে হয়তোবা আমার কথা না বলাটাই ঠিক। এবার আমার শ্বশুরের কথাতে আমি আবেগপ্রণব হয়ে আমার চোখ দিয়ে দুঃখটা জল গড়িয়ে পড়ল। আমার শ্বশুরকে আমি বললাম, আব্বা, এখন এই মুহূর্তে আমার সাথে আপনি আমার রুমে যাবেন। শ্বশুর আমাকে বলল, এসব কি বলছো বৌমা, অনেক তো রুমের ভেতরে। আমি বললাম, ও তো দৃষ্টি প্রতিবন্ধী, তাছাড়া আপনি তো আমার শ্বশুর, এখানে ওর মাইন্ড করার কোনো বিষয় নাই। আপনি আমার সাথে চলুন, তবে আপনারা সেই অবলা প্রাণীটি সাথে নিতে ভুলবেন না। আমার এ কথা শুনে আমার শ্বশুরের মুহূর্তের মধ্যে সব রাগ পানি হয়ে গেল। আমি তার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেলাম। এবার আমার শ্বশুরের পায়ের শব্দ শুনে অনেক বলল, কি ব্যাপার, সুমির রুমের মধ্যে তোমার সাথে কেউ ঢুকল নাকি? আমি তখন
একটু রেগে গিয়ে বললাম, তোমার মতো অন্ধ ন্যাংরা লোলা প্রতিবন্ধীদের এই একটা সমস্যা, যে কোনো বিষয়ে সন্দেহ করো। আমার কথা শুনে অনেক আর একটা কথা বলল না। এবার আমি ঘরের মেঝেতে পাটি পারলাম, শ্বশুরকে বসতে দিলাম, সাথে আমিও বসলাম। এবার তার পোষা অবলা প্রাণীকে নিয়ে অনেকক্ষণ ধরে আমি তার সাথে বাচ্চাদের মতো খেলার ছলেসালে আনন্দ উপভোগ করলাম। এভাবে প্রায়ই আমার শ্বশুরকে নিয়ে আমার রুমের মধ্যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতাম। একদিন অনেক বিষয়টা ভালোভাবে বুঝতে পারে, তারপর সে বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার কাছে আমি এবং আমার শ্বশুর ভুল স্বীকার করে তাকে ফিরিয়ে নিয়ে আসি এবং নতুন করে তার সাথে সংসার শুরু করি। তারপর থেকে ভালোভাবেই চলছিল আমাদের সংসার। বন্ধুরা, আজকে আমার এই গল্পটা শুনে তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো প্রকাশ করবে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। সবাই নিজেদের পরিবারের দিকে লক্ষ্য রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।